বর্তমান সমাজে কিন্তু হাত ধরে চলার মানুষ কিন্তু খুবই কমই দেখতে পাওয়া যায়, তাই না? এখন কিন্তু সবাই নিজের স্বার্থটা নিয়েই ব্যস্ত থাকে। পাশের মানুষটা কেমন থাকলো না থাকলো সেটা নিয়ে কিন্তু বেশিরভাগ মানুষেরই মাথা ব্যথা থাকে না, তাই না? শুধু ভাবে আপনি বাজলে বাপের নাম। তো যাই হোক, সেরকম কিছু কথা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ইন্ট্রোটা তো দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টার। আজ হচ্ছে রবিবার। রবিবার মানেই তো সানডে স্পেশাল, তাই না? কিন্তু না, আমাদের মতো পরিবারে কিন্তু সানডে স্পেশাল বলে কিছুই হয় না। আমরা রেগুলার যেরকম জীবনযাপন করি, আজকের দিনটাও ঠিক সেরকমভাবেই কাটাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন কলপাড়ে এসে বাসি থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে সোজা চলে এসেছি এখন রান্নাঘরে এখন গ্যাস ওভেনটাও ভালো করে ক্লিন করে নেব। যেহেতু গ্যাস ওভেনটার ওপরে আমি কিন্তু রাতের বেলা বেশিরভাগই কিন্তু রান্না বান্না করি, তোমরা তো দেখেই থাকো। বিশেষ করে ভাজাভুজি, ওই আলু ভাজা, পটল ভাজা এই সমস্ত হয়েই থাকে, তাই না? তো সেই কারণেই ওভেনটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। ওদিকে মাম্মাম সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে। যেহেতু এখন সকাল 6টা, সাড়ে 6টা বাজে, ও কিন্তু এখন ঘুম থেকে উঠবে না। তো সেই জন্য ভাবলাম চলো আমিও টুকটুক করে কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলি। তো ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা কথা শেয়ার করি। আমি কিন্তু গতকাল তোমাদের একটাও ভিডিও উপহার দিতে পারিনি। আসলে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, সেই কারণেই কিন্তু আমি ভিডিওর ক্লিপই নিতে পারিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্যই কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো এখন কিন্তু ওভেনটা ক্লিন করে চলে এসেছি। যে দেখো, ঘর লেপা মোছা করছি। বেডরুমটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, মানে লেপা মোছা করা হয়ে গেছে। এখন বারান্দাটা লেপা মোছা করে নিচ্ছি। আর আজকে কিন্তু ঠাকুর ঘরটা লেপা মোছা করব না, ওটা থেকে যাবে, ওটা আগামীকাল করব। আর এই এত বড় ঘর লেপা মোছা করতে অনেকটাই কষ্ট হয়, বুঝলে? তো যাই হোক, আজ যেহেতু দশহারা, ওই জন্য ভাবলাম চলো আজকে শরীরটা যদিও ঠিক নেই, তবুও ভাবলাম লেপা মোছা করার জন্য একটু ফিট রয়েছি, তার জন্যই লেপা মোছাটা করে নিলাম। আর আজ থেকে প্রায় 15 দিন আগে ঘরটা লেপা মোছা করেছিলাম, সেই জন্য ভাবলাম চলো কেমন কেমন একটা লাগছে, মাটির ঘর তো লেপা মোছা না করলে পরে একটু মানে বাজে দেখতে লাগে। তো সেই জন্যই কিন্তু ভাবলাম চলো লেপা মোছাটা কমপ্লিট করেই ফেলি। লেপা মোছা করে স্নান করে চলে, দেখো এই যে আমার ভোলেনাথ, মা লক্ষ্মী, নারায়ণ, গণেশবাবু সবাইকে পুজো দিয়ে দিয়েছি। আর আমার মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে বিস্কিট খেয়ে একটু পড়াশোনা করলো, তারপরে চলে গেছে ওই বাড়িতে ওর ঠাম্মির কাছে। আর এখন আমি দেখো চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে একটু আলু ভাজা করব। আজকের সকালের টিফিনটা খাবো হচ্ছে তোমার মুড়ি আর আলু ভাজা। সেই জন্য ভাবলাম চলো আলুটা তো আগে ভাজাই করা যাক, নাহলে মুড়িটা খাবো কী দিয়ে। আর আসলে না, আমার শরীরে এতটা পরিমাণে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়, সেই জন্য কিন্তু আজকে আর পান্তা ভাত রাখিনি। পান্তা ভাত খেলে পরেই দেখবে এত গ্যাস অ্যাসিডিটি হয়। তবুও আমরা তো গ্রামের মানুষ, আমরা কিন্তু এই সমস্ত খেয়েই কিন্তু ছোট্টবেলা থেকে অভ্যস্ত হয়েছি। তার জন্যই কিন্তু পান্তা ভাতটা ছাড়তেই পারি না। তো যাই হোক, এখন এই যে ফাইনালি আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে মুড়িটা মাখিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু খাওয়াটা শুরু করব। তো আজ যেহেতু দশহারা, আজকের দিনটা কিন্তু খুবই ভালো দিন, অনেকের বাড়িতে কিন্তু পুজো হচ্ছে। তো যাই হোক, দশহারার কথা বলতে গিয়ে কিন্তু আজকের আমার একটা খুব পুরনো স্মৃতি মনে পড়ে গেল। খুব পুরনো নয়, আজ থেকে প্রায় 4 বছর আগে, যখন আমার মাম্মাম সোনা সবে হয়েছিল, মানে 21 দিনের হয়েছিল, তখন কিন্তু সেই দিনটা ছিল দশহারার দিন। আর সেই দিনই কিন্তু সেই বছরই কিন্তু হয়েছিল তোমার আমফান ঝড়। আর আমফান ঝড়ে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে এতটাই মানে পরিস্থিতি খারাপ ছিল, পুকুরের জলও খারাপ, কলেও জল আসছিল না। তো সেই সমস্ত কারণে কিন্তু আমি মামামকে নিয়ে চলে এসেছিলাম আমার নিজের বাড়িতে, মানে মা এসেছিলো, ভাই এসেছিলো আমাকে টোটোতে করে ছাড়তে, মানে আমাদের বাড়িতে। আর এই দশহারার দিনই কিন্তু আমি প্রথম মাম্মাম সোনাকে নিয়ে আমার বাড়িতে পা রেখেছিলাম। তাহলে বলো, এই যে প্রথম মা হওয়া, প্রথম সন্তানকে নিয়ে মানে নিজের ঘরে আসা একটা আলাদাই অনুভূতি, তাই না? তো হঠাৎ করেই কিন্তু আজকের কথাটা মনে পড়ে গেল, তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।
যাই হোক, আজকের কিন্তু আমি দেখো মুড়িটা খাচ্ছি একটু অন্য অন্য জায়গায়, মনে হচ্ছে না তোমাদের? হ্যাঁ, অন্য জায়গায় খাচ্ছি। আমার বেডরুমের পাশে একটা জানলা রয়েছে, ওখানেই খাচ্ছিলাম। আর এদিকে দেখো খাওয়ার পরে চলে এসেছি কল পাড়ে হচ্ছে শাক তুলতে, মানে কলের সাইডটাতে দেখো এই যে শাক হয়েছে। আর তোমরা যে পুঁই শাকগুলো দেখলে না, ওগুলো কিন্তু বর্ষা নামলে পরে আমি পুঁই চারাগুলোকে মানে উপরে তুলে নিয়ে একটু ওপরের দিকে লাগাবো, তবে তাহলে পুঁই গাছগুলো একটু বড় হবে। আর এদিকে দেখো কলপাড়ে না অনেক শাক হয়েছে, কলমি শাক হয়েছে, মেটের শাক হয়েছে, আর কচুর শাক তোমরা দেখতে পাচ্ছ। কচুর শাকগুলো না আজ থেকে প্রায় দিন 15 আগে আমি লাগিয়েছিলাম। এই যে দেখো পাতা কচিয়ে গেছে। আর এখন এই যে শাক তোলা কমপ্লিট, এত কটা শাক হয়েছে। আর এদিকে বাসি জামাগুলো কিন্তু আমি সার্ফ জলে চুবিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কেচে রোদ্দুরে মিলে দিচ্ছি। আর এই যে আমি নাইটিটা পরে আছি দেখতে পাচ্ছ, এই নাইটিটা নিয়ে আমি এত ঠকেছি কি বলবো। কালারটা এতটাই হালকা, তার উপরে হচ্ছে দেখো কেমন পেছন দিকটাতে দাগ হয়ে গেছে। আর মানে এত বাজে লাগে পরলে কি বলবো, মানে 3 থেকে 4 মাসও হয়নি। চৈত্র মাসে এনেছিলাম, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, মানে 3 মাস হয়েছে। এর মধ্যেই কিন্তু দেখো নাইটিটার কি হালত হয়েছে। সত্যি বলছি, এরপরে নাইটি আনলে পরে না এরকম হালকা কালার কিন্তু আমি কখনোই আনবো না। এদিকে দেখো চলে এসেছি, এই যে শাক বাছাবাছি করব। যেহেতু শাকের মধ্যে অনেক পোকা থাকে, সেই পোকাগুলো আমাকে এখন বেছে নিতে হবে, না হলে কিন্তু এই পোকা মোকা খেলে পরে আবার নিজের এমনিতেই শরীরটা খারাপ, তারপরে আরও খারাপ হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব বলছিলাম, যে বর্তমান সমাজে প্রতিটা মানুষ কিন্তু নিজের স্বার্থ নিজে বেশিই বোঝে। আর বিশেষ করে যারা কিন্তু সৎ চরিত্রবান হয় দেখবে, সেই সমস্ত মানুষগুলো কিন্তু নিজের পাশে থাকা মানুষটার যেমন কষ্ট বোঝে, তেমন নিজের কষ্টটা নিজে বোঝে, তেমন পাশে থাকার মানুষটারও কষ্ট বোঝে। তারা কিন্তু তার সেই ভালোবাসার মানুষটার হাত ধরেই সারা জীবন থাকতে চায়, তার সঙ্গে সারা জীবনটা কাটিয়ে দিতে চায়। কিন্তু যারা দেখবে স্বার্থপর মানুষ, তারা কিন্তু পাশে থাকার মানুষটা কষ্ট পেলেও কি দুঃখ পেলেও, খেলেও কি খেলো না, তার খোঁজ কিন্তু কখনোই রাখে না। হ্যাঁ, কার কথা বলছি বলো তো? আমাদের হাজব্যান্ডের কথা। দেখবে স্বামী তাকেই বলে যেই পুরুষ দেখবে নিজের স্ত্রীর কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব কিছু বোঝে, সেই হচ্ছে আসল পুরুষ। আসলে কি বলতো, বর্তমান সমাজে না এই যে পরকীয়ার যুগে দেখবে যেই পুরুষ এক নারীতে আসক্ত, সেই পুরুষ কিন্তু সত্যিকারে হলো আসল পুরুষ। আর যেই পুরুষ দেখবে 10টা নারীতে আসক্ত, সেই পুরুষের কিন্তু কখনোই গ্যারান্টি নেই যে তোমাকে বিয়ে করেছে বলে তোমাকে নিয়ে সারা জীবন সে ঘর করবে। এটাই হচ্ছে বর্তমান যুগের পরিস্থিতি। আর এরকম মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, যে সত্যিকারে এক নারীতে আসক্ত পুরুষ কি সব মেয়েরাই পায় বা সব মেয়ের কপালে জোটে? কখনো জোটে না। তাহলে তো পৃথিবীতে এত হাহাকার, এত দুঃখ যন্ত্রণা, এত মৃত্যুবরণ কেউ কোনো মেয়েই করতো না, তাই না? তো সেই জন্যই বলি, তোমরা যারা বিয়ে করেছো ভালোবেসে হোক বা সোশ্যাল ম্যারেজ করে হোক, যার হাত ধরেছো তাকে নিয়েই সারা জীবন ভালো থাকো, সুখে থাকো, আর তার হাত ধরেই কিন্তু সারা জীবনটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করো। এরকম ছেড়ে চলে যাওয়াটা কিন্তু একেবারেই উচিত নয়। একটা ছেলে হোক কিংবা একটা মেয়ে, সে তো জানে যে আমি ওর হাত ধরেছি মানে ওর কাছে অনেক সুখ পাবো, শান্তি পাবো। কিন্তু যখন তার ব্যতিক্রমটা হয় না, তখন একটা মেয়ের জীবনে কিন্তু আর কিচ্ছু থাকে না, তার বেঁচে থাকার অনুভূতিটাই কিন্তু একেবারেই শেষ হয়ে যায়। বা একটা ছেলেকে যখন একটা মেয়ে ছেড়ে চলে যায় তার সংসার থেকে, তখন ওই ছেলেটার কিন্তু বেঁচে থাকার অনুভূতিটাই কিন্তু শেষ হয়ে যায়। তো সেই জন্যই বলি, যাদের মধ্যে যত কিছু ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়াঝাটি যা কিছু থাকুক না কেন, সবাই সবাইকে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ করে সব কিছুটা মেনটেন করে নিয়ে চলাটা অনেক ভালো মনে করি। তো যাই হোক, আমি হয়তো গত জন্মে অনেক পুণ্য করেছিলাম, সেই জন্যই কিন্তু তোমাদের দাদাভাইয়ের মতো একজন স্বামীকে আমি মানে মানুষকে আমি স্বামী রূপে পেয়েছি। সত্যি অনেক পুণ্য করেছিলাম হয়তো। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু সত্যি খুবই ভালো মানুষ। ও আমার কষ্ট দুঃখ যন্ত্রণা ভালোবাসা সব কিছুই বোঝে আমার। তো মানে সত্যি আমার হাজব্যান্ডকেই বলা যায় যে তোমাদের হাজব্যান্ড অনেকের তো রয়েছে যে যারা তোমাকে খুব ভালোবাসে, যে মানে যাদের যাদের স্বামী তোমাদেরকে খুব ভালোবাসে, তোমাদের বোঝে, তারাই কিন্তু সত্যি আসল পুরুষ। আর যারা দেখবে নিজের স্ত্রীকে অবহেলা করে, মানে কি বলবো, দিনের পর দিন চোখে দেখতে পারে না, আমি বলবো তো সেই পুরুষ কিন্তু কখনোই তোমাকে ভালোবাসে না। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, জানি না কতটুকু বললাম, যতটুকু আমার অভিজ্ঞতা ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো দুপুরে রান্না কমপ্লিট। তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঝিঙে আলুর তরকারি আর শাক ভাজা আর পটল ভাজা, ব্যাস আজকে দুপুরের রান্না হচ্ছে এটাই। সিম্পল রান্না বান্না, খাওয়া দাওয়া জমজমাট হয়েছে, ভীষণ ভালো হয়েছিল শাক ভাজাটা খেতে। তোমাদের যদি শাক ভাজা খেতে ইচ্ছে করে অবশ্যই আমাদের বাড়িতে আসবে, আমি কিন্তু কলপাড় থেকে শাক তুলে তোমাদের জন্য ভাজা করে দেবো।
তো চলো, আর মামামকে কিন্তু ঘুম করিয়ে দিয়েছিলাম দুপুরবেলাতে, ও কিন্তু ঘুমিয়ে রয়েছে আর আমি একটু রেস্ট করে এই যে দেখো চলে এসেছি কলপাড়ে। এখন কিন্তু বাজে বিকেল 4:30। তো ভাবলাম চলো ড্রামটা তো আমাকে ভর্তি করতেই হবে, এটা হচ্ছে আমার রোজকার ডিউটি। আসলে কি বলো তো, আমাদের কোনো একটা পাইপ নেই, পাইপ থাকলে পরে এই যে কলের মুখে লাগিয়ে দিলে পরে ড্রামটা আপনা আপনি ভর্তি হয়ে যেত, কিন্তু না, পাইপ তো পাওয়াই গেল না। তোমাদের দাদাভাই বাড়ি আসুক, গেলে পরে যাই হোক একটা ব্যবস্থা করা যাবে। সেই জন্যই কিন্তু আমাকে প্রত্যেক দিন এই ডিউটিটা পালন করতে হয়, এই যে বালতিতে বালতিতে করে জল ভরে ড্রামটা ভর্তি করতে হয়। আর জানো, গতকাল তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল রাতের বেলাতে, একটু আরামও হয়েছিল জানো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তারপরেই কিন্তু ঘুম থেকে উঠে দেখি সেই যেই গরমকে সেই গরম, মানে একেবারে বিচ্ছিরি একটা ওয়েদার। তো যাই হোক, ভাবছি হচ্ছে এখন আবার টিউবওয়েলে জল আনতে যাব, মানে খাওয়া জলটাও আনতে হবে। তো সন্ধে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে মামামকে নিয়ে গেছিলাম আমাদের পাড়ায় একটা মুদিখানার দোকানে। এই যে দেখো, বিস্কিট, চিপস, আজওয়ান, তারপরে মশার ধূপ, এই সমস্ত কিছু এনেছি। তো চলো, আজকে রাতের খাবার কিন্তু মানে কিছু হবে না, ভাত রয়েছে, তো ভাবছি একটা আলু ভাজা করব। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।